নমস্কার বন্ধুরা, আমি প্রিয়ব্রত আর তোমরা শুনছো ফেনোমেনাল আর্কাইভ। তো সবার আগেই তোমাদের সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক প্রীতি শুভেচ্ছা। এবারে সরস্বতী পূজা দুদিন। তো কারুর কারুর বাড়িতে বা পাড়ায় আজকে সরস্বতী পূজা হয়েছে, আবার কারুর কারুর বাড়িতে পাড়ায় কালকে সরস্বতী পূজা হবে। আমার বাড়িতে যে পূজাটা হয় সেটা কালকেই হবে। তো আশা করছি আজকের দিনটা তোমরা সবাই ভালোভাবে এনজয় করছো, আবার কালকের দিনটাও তোমরা ভালোভাবে আনন্দে এনজয় করবে। ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবল থাকো এবং সর্বোপরি গল্পে থাকো। তো এছাড়াও তোমাদের যে মেন কথাটা বলার সেটা হচ্ছে তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। কারণ আমার চ্যানেলে লাস্ট যে 3টে গল্প এসছে, অর্থাৎ লেফট, বিষগন্ধা এবং আতঙ্ক, এই 3টে গল্পই ইতিমধ্যে 1K কিন্তু ছাড়িয়ে গেছে। আর তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো। আমি আশা করব যে তোমাদের সাপোর্ট যদি এইভাবে আমি পেতে থাকি, নিশ্চয়ই আমার চ্যানেলটা আরও বেশি গ্রো হবে এবং আমি ভবিষ্যতে আরও ভালো ভালো গল্প তোমাদের উপহার দিতে পারবো। তো এইটুকুই বলার ছিল। আর একটা কথা তোমাদের আজকেও বলে দিই যে আজকেও কিন্তু গল্প পাঠে আমি নেই। আমার জায়গায় আজকে গল্প পাঠ করবে আমার কলেজের এক জুনিয়র শ্রীময়ী ঘোষ। আজকের যে গল্পটা তোমরা শুনবে তার নাম হচ্ছে রাজকিশোরী। গল্পটা আমার লেখা। একটু মানে ভয়ও আছে, প্লাস কিছু ঐতিহাসিক মুহূর্তও আছে, কিছু ঐতিহাসিক ঘটনা আছে, সবে একটা মিশ্রণ তোমরা বলতেই পারো। আশা করি গল্পটা তোমাদের ভালো লাগবে। তো আর একটুও সময় ব্যয় না করে শুরু হচ্ছে আজকের গল্প। প্রিয়ব্রত মুখার্জির লেখা কাহিনী রাজকিশোরী। গল্প পাঠে শ্রীময়ী ঘোষ। ওভার টু ইউ শ্রীময়ী। বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে। শহরের ভিড়ভাট্টা কমে আসছে। আলো আঁধারির মোহময় পরিবেশ। এক নির্জন গলির ছোট্ট কিউরিও শপের বাইরে দাঁড়িয়ে মধুমিতা। নতুন চাকরির জন্য শহরে আসবার পর থেকে এই দোকানটি যেন তার একঘেয়েমি জীবনের এক টুকরো আশ্রয়। নাম অতীতের ছোঁয়া। এই জায়গাটি যেন সময়ের এক টুকরো ফ্রেম। পুরোনো দিনের জিনিসে মধুমিতার একটা সহজাত আকর্ষণ ছিল। দোকানের ভেতর ঢুকে মধুমিতার চারপাশে তাকিয়ে দেখে এক ঝাঁক পুরনো বই, পিতলের বাতি, বিভিন্ন ধাতুর তৈরি অলংকার আর কাঠের মূর্তি সারি দিয়ে সাজানো। কিন্তু আজ তার চোখ আটকে গেল ঘরের মাঝখানে রাখা অদ্ভুত এক মূর্তির ওপর। এটা একটা মহিলার মূর্তি। রাজকীয় রাজ পোশাকে সজ্জিত, মুখে দৃঢ় অভিব্যক্তি, চোখে এক ধরনের মিশ্র বেদনা আর ক্রোধ। দোকানের মালিক মূর্তিটির দিকে তাকিয়ে হেসে বললেন, দেখছেন মূর্তিটা? কেউ কিনতে সাহস করে না। অদ্ভুত কাহিনী জড়িয়ে আছে এর সঙ্গে। মধুমিতা একটু কৌতূহল নিয়েই জিজ্ঞেস করল, কাহিনী? কি কাহিনী? মালিক একটু থেমে বললেন, শোনা যায় মূর্তিটি রানী রাজকেশরীর। রানী ছিলেন এক সাহসী যোদ্ধা, যিনি মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দেন। মৃত্যুর পর তার অনুগামীরা তার স্মৃতিকে অমর রাখতে এই মূর্তিটি তৈরি করে। আর গুজব বলে এটি নাকি তার শরীরের হাড় দিয়ে বানানো। মধুমিতা বিস্ময়ে স্থির হয়ে গেল। মূর্তিটির দিকে তাকিয়ে তার মনে হলো এটি যেন তাকে নিজের কাছে টানছে। কেন যেন মনে হচ্ছিল এর মধ্যে অদ্ভুত এক শক্তি লুকিয়ে আছে। আমি এটা কিনব, সে হঠাৎ বলে উঠল।
মালিক বিস্মিত হয়ে তাকালেও মধুমিতা নিজের সিদ্ধান্তে স্থির। দাম মিটিয়ে সে মূর্তিটি নিয়ে বেরিয়ে গেল। সন্ধ্যা নেমে গেছে। মধুমিতা বাড়ি ফিরল মূর্তিটি নিয়ে। নিজের ছোট্ট ফ্ল্যাটের শেলফের ওপর সযত্নে সাজিয়ে রাখলো সেটা। মূর্তিটির দিকে তাকিয়ে তার মনে হলো এটি যেন ঘরটিকে এক নতুন মাত্রা দিয়েছে। রাতে প্রথমবার অদ্ভুত কিছু ঘটে গেল। ঘুমের মধ্যে মধুমিতা স্বপ্ন দেখে এক রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, চারপাশে অশ্বারোহী সেনা, তরবারির ঝলকানি আর রক্তের স্রোত। স্বপ্নের শেষে এক মহিলা ওই ওই মূর্তিটার মতো দেখতে দাঁড়িয়ে আছে তার সামনে। আর সেই মহিলার চোখে এক গভীর শূন্যতা। আমাকে মুক্তি দাও, এইরকমই গম্ভীর কণ্ঠে এই কথাটিই বলে উঠল যেন মহিলাটি। মধুমিতা ভয় জেগে ওঠে। তার শরীর ঘামে ভিজে গেছে। কিন্তু ভোর হলে স্বপ্নটিকে ভুলে স্বাভাবিক দিনের মতোই কাজে চলে গেল সে। কিন্তু দিনের পর দিন সে আরও অদ্ভুত আচরণ করতে থাকে। তার মুখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস, চোখে ভিন্ন দৃষ্টি। ধীরে ধীরে সে বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। মধুমিতার ঘনিষ্ঠ বন্ধু ভ্রাতৃসম আকাশ এই পরিবর্তন লক্ষ্য করল। আকাশ কিন্তু এই বিষয়টিকে উপেক্ষা করতে পারল না। একদিন সন্ধ্যায় সে চলে গেল মধুমিতার ফ্ল্যাটে। কেমন আছিস? আকাশ সরাসরি জিজ্ঞেস করলো মধুমিতাকে। হ্যাঁ, আমি ভালো আছি, কিন্তু তুই আবার আমার এত খোঁজ নিচ্ছিস কেন? আমার কিছু হয়নি, হেসে উঠল মধুমিতা। কিন্তু সেই হাসির মধ্যে যেন কিছু একটা ছিল যা আকাশকে অস্বস্তিতে ফেলল। ফ্ল্যাটের শেলফে রাখা মূর্তিটির দিকে তার চোখ পড়ল। মূর্তিটি দেখে আকাশের গা ছমছম করে উঠল। এটা কোত্থেকে পেলি? আকাশ প্রশ্ন করল। একটা কিউরিও শপ থেকে, রানী রাজকেশরীর মূর্তি। দারুণ, তাই না? মধুমিতা বেশ গর্বের সঙ্গে বলল। মূর্তিটির দিকে তাকিয়ে আকাশের মনে হলো এটা কোনো সাধারণ মূর্তি নয়। তার কৌতূহল এবং শঙ্কা একসাথে বাড়তে লাগলো। রাতে সে ফ্ল্যাট থেকে বেরিয়ে গিয়ে ওই শপের দোকানদারের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিল। কিন্তু তার মনে সন্দেহ দানা বেঁধেছে। মূর্তির রহস্য কি? তার বন্ধুকে কি কোনো অশুভ শক্তি আচ্ছন্ন করেছে? বন্ধু ঠিক আছে তো, নাকি মূর্তির পেছনে রয়েছে কোনো অন্ধকার যা জীবনে ঝড় তুলতে পারে? রাত গভীর। কলকাতা শহরের বাতাস যেন ভারী হয়ে উঠছে। আকাশের ঘরটা অন্ধকার। শুধু জানলা দিয়ে এসে চাঁদের আলো মেঝেতে পড়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করছে। আকাশ জানলা দিয়ে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত অস্বস্তি। মধুমিতার অস্বাভাবিক পরিবর্তন, তার নিঃসঙ্গতা, সেই রহস্যময় মূর্তি, সব মিলে আকাশ যেন কোনো এক অজানা আশঙ্কায় ডুবে আছে। দিন কয়েক আগে পর্যন্ত মধুমিতা ছিল তার প্রাণ খোলা বন্ধু। কাজ শেষে আড্ডা, হাসি, তামাশা, জীবন নিয়ে স্বপ্ন দেখার গল্পগুলো ছিল তাদের জীবনের রুটিন। কিন্তু কিছু সপ্তাহ ধরে মধুমিতা এক অজানা অন্ধকারে তলিয়ে যাচ্ছে। তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। কথাবার্তায় এমন এক দূরত্ব তৈরি হয়েছে যা আকাশকে ভাবিয়ে তোলে। সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা ঘটেছিল সেদিন সন্ধ্যায়। আকাশ যখন মধুমিতার ফ্ল্যাটে গিয়েছিল তখন তার দৃষ্টি আটকে ছিল সেই মূর্তিটির দিকে। রাজকীয় ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকা সেই নারী মূর্তি যেন একসঙ্গে মোহময় ও ভীতিকর। মূর্তিটির চোখের দৃষ্টিতে এমন কিছু ছিল যা আকাশের রক্ত হিম করে দিয়েছিল। এই মূর্তির কিছু একটা সমস্যা আছে, আকাশ নিজেকে বলল। পরদিন সকালে আকাশ সেই কিউরিও শপে গেল। দোকানের ভিতরে প্রবেশ করতেই তার নাকে পুরনো কাঠের গন্ধ আর বাতাসে ভাসা ধূপের গন্ধ এসে লাগলো। দোকানের মালিক তাকে দেখে একটু অবাক হলেও আকাশ সরাসরি প্রশ্ন করল, আপনার দোকান থেকে
যে রানী রাজকেশরীর মূর্তিটি বিক্রি হয়েছে সেটি সম্পর্কে কিছু বলতে পারবেন? দোকানদার একটু বিরক্ত হয়ে বললেন, যা জানি সবই তো ক্রেতাকে বলেছি। পুরনো জিনিসের সঙ্গে অনেক গল্প জড়িয়ে থাকে, এগুলোকে সবসময় সত্যি বলে ধরবেন না তো। তবু মূর্তিটি সম্পর্কে কিছু তো রহস্য আছে। আপনি কি জানেন এটা কোথা থেকে এসেছে? আকাশ জেদ করল। দোকানদার একটু চুপ করে থেকে বলল, শুনুন, মূর্তিটির সত্যিকারের ইতিহাস কেউ জানে না, তবে স্থানীয় কিছু গল্প আছে। রানী রাজকেশরী ছিলেন এক অত্যন্ত সাহসী যোদ্ধা। তিনি নিজের রাজ্য রক্ষা করতে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু হয়, কিন্তু তার ভক্তরা বিশ্বাস করে তার আত্মা নাকি এখনো মুক্তি পায়নি। তার স্মৃতিকে অমর করতেই তার অনুগামীরা এই মূর্তি তৈরি করেছে। তবে গুজব আছে এর মধ্যে নাকি তার আত্মা বন্দী রয়েছে। আকাশ কিছু বলল, সে দোকানদারের কথা শুনে চিন্তিত হয়ে পড়ল। মূর্তিটি কি সত্যি শুধু একটি শিল্পকর্ম, নাকি তার মধ্যে লুকিয়ে আছে কোনো প্রাচীন অভিশাপ? অন্যদিকে মধুমিতা এখন আরও অদ্ভুত হয়ে উঠেছে। সে তার অফিসের কাজ ফেলে রেখেছে, দিনের বেশিরভাগ সময় ঘরের ভেতরে নিজেকে আটকে রাখে, কারো ফোন ধরছে না। তার ঘর থেকে মাঝে মাঝে শোনা যায় অদ্ভুত ফিসফিসানি আর হাসির শব্দ। সেই রাতেই আকাশ আবার গেল মধুমিতার ফ্ল্যাটে। দরজা খোলা ছিল। ঘরে ঢুকে সে অনুভব করলো যেন কোনো ভারী বাতাস ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মধুমিতা, ঠিক আছিস? ঠিক আছিস তুই? আকাশ জোরে ডাকল। মধুমিতা ধীরে ধীরে তার দিকে ঘুরল। তার চোখ লালচে, মুখে এক অদ্ভুত তাচ্ছিল্যের ভাব। তুই এখানে কেন? আমাকে আর বিরক্ত করিস না, আমি একাই ভালো আছি, মধুমিতা বলল। মধুমিতা, তোর কিছু একটা সমস্যা হচ্ছে, যেটা তুই নিজে বুঝতে পারছিস না। আরে বদলে গেছিস রে তুই, তুই না এটা, আকাশ জোর দিয়ে বলল। মধুমিতা হঠাৎ হেসে উঠল। সেই হাসিতে যেন এক ধরনের বিদ্রূপ আর অস্বাভাবিকতা। আমি বদলাইনি, আমি আসলে কে সেটা তুই জানিসই না। তুই জানিস আমি কে? আমি রানী রাজকেশরী, আমাকে ঠেকানোর ক্ষমতা কারো নেই। কথাগুলো শোনার পর আকাশের শরীরে যেন শীতল স্রোত বয়ে গেল। সে বুঝতে পারল মধুমিতার মধ্যে আর তার পুরনো বন্ধুটি নেই। কিছু একটা তাকে গ্রাস করে ফেলেছে। সেদিন রাতে সে আর বাড়ি ফিরে শুতে পারল না। তার মনের মধ্যে একটাই চিন্তা ঘুরছিল, মধুমিতাকে এই অন্ধকার থেকে কিভাবে মুক্ত করবে সে। স্থির করল মূর্তি রহস্য উদ্ঘাটন করতেই হবে। পরদিন সকালেই সে গবেষণা শুরু করলো। গ্রন্থাগার, স্থানীয় ইতিহাসবিদ, পুরনো কাহিনীতে ডুবে থেকে সে জানল রানীর মৃত্যুর পর তার ভক্তরা সত্যিই বিশ্বাস করত তার আত্মা শান্তি পায়নি। তারা মূর্তিটি বানিয়েছিল রানীর শক্তি ধরে রাখতে। কাহিনীটি শেষ হয়নি। আকাশ জানত মধুমিতাকে বাঁচাতে হলে তাকে আরও গভীরে যেতে হবে, কিন্তু সে এটা জানতো না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। রাত গভীর। আকাশ চুপচাপ জানলার পাশে বসে আছে। চাঁদের আলো অল্প ঢুকেছে ঘরের ভেতর। সামনে রাখা পুরনো নোটবুক, ছেঁড়া কাগজের টুকরো, এক গাদা প্রাচীন ইতিহাসের বই। গত কয়েকদিন ধরে মধুমিতাকে বাঁচানোর এক অসম লড়াইতে নেমেছে সে। মধুমিতা তার সবচেয়ে কাছের বন্ধু। সেই প্রাণোচ্ছল মেয়েটি এখন এক রহস্যময় দানবীর রূপ ধারণ করেছে। তার হৃদয় আর শরীর যেন কোনো এক অদৃশ্য শক্তির হাতে বন্দী। আকাশের মনে হচ্ছিল এ লড়াই শুধু তার বন্ধু মধুমিতাকে বাঁচানোর নয়, এ ছিল কোনো এক অতীতের অশুভ শক্তির বিরুদ্ধে এক অসম সংগ্রাম। কিছুদিনের অনুসন্ধানের পর সে অবশেষে একটি সূত্র পায়। স্থানীয় এক মন্দিরের পুরোহিত তাকে জানায় যে রানী রাজকেশরীর মূর্তি আসলে একটি অভিশপ্ত বস্তু। মূর্তি সৃষ্টির পিছনে লুকিয়ে আছে এক গভীর রহস্য। রানী ছিলেন এক অসম সাহসী যোদ্ধা। তার সৌন্দর্য, বুদ্ধি, সাহসের কথা শুনে মুঘল সম্রাট তার প্রতি আসক্ত হন।
সম্রাট তাকে সম্রাজ্ঞী হবার প্রস্তাব দেন, কিন্তু রানী রাজকেশরী তার স্বাধীনতা সম্মান ত্যাগ করতে রাজি হননি। যুদ্ধে পরাজিত হলেও মৃত্যুর আগে পর্যন্ত লড়াই চালান তিনি। মৃত্যুর পর তার অনুগত প্রজারা তার আত্মার শান্তির জন্য একটি মূর্তি তৈরি করে। তবে মূর্তিটি শুধু তার স্মৃতি ধরে রাখেনি, তার ক্রোধ, অভিমান, অমরত্বের আকাঙ্ক্ষাও এর মধ্যে বন্দী হয়। পুরোহিত আকাশকে সতর্ক করে, এই মূর্তির অভিশাপ এমন, যিনি এর প্রতি দুর্বল হবেন তার মন আর আত্মা ধীরে ধীরে এই অভিশপ্ত শক্তি দ্বারা গ্রাস হবে। মূর্তিটি ভেঙে ফেলা যাবে না। এটি ধ্বংস করার একমাত্র উপায় হলো সসম্মানে গঙ্গার গভীরে বিসর্জন দেওয়া, তবেই এর প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। আকাশ বুঝল কাজ সহজ হবে না। মধুমিতার মূর্তিটার প্রতি এক অদ্ভুত টান রয়েছে। তাকে কিছু বোঝানো বা তাকে সাহায্য করা খুব কঠিন। পরের দিন সন্ধ্যায় আকাশ আবারও গেল মধুমিতার বাড়ি। দরজা বন্ধ, ভেতর থেকে কোনো শব্দ নেই। অনেকক্ষণ ডাকাডাকির পর সে অনুভব করল মধুমিতা তাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাচ্ছে। কোনো উপায় না পেয়ে আকাশ নিজেই দরজা ভেঙে ঘরে ঢুকে গেল। ঘরের মধ্যে অন্ধকার। একটা মোমবাতির ক্ষীণ আলো এসে দেখল মধুমিতা মূর্তিটি নিয়ে বসে আছে। মুখে এক অদ্ভুত হাসি, চোখ দুটো গভীর লাল রং। তুই আবার এসেছিস? মধুমিতার গলায় এক অনিচ্ছা আর তাচ্ছিল্যের মিশ্রণ। হ্যাঁ এসেছি, তোর বন্ধু হয়ে এসেছি। তুই জানিস না এই মূর্তিটা তোর সর্বনাশ করছে? আকাশ চিৎকার করল। হ্যাঁ, মধুমিতা সেই হাসি হাসল, যে হাসি আর পাঁচটা সাধারণ হাসি নয়। তুই জানিস আকাশ, আমি আর মধুমিতা নই, আমি রানী রাজকেশরী। আমার আত্মা নতুন শরীর পেয়েছে। এই শরীর থেকে তুই আমাকে আলাদা করতে পারবি না। আকাশ হতবাক, কিন্তু সে জানত ভয় পাওয়া, পালিয়ে যাওয়ার কোনো স্থান নেই। সে ঠিক করল সে কিছুতেই হার মানবে না। তুই যাই কর, আমাকে আটকাতে পারবি না। এই মূর্তি আর তুই দুজনকেই আমি শেষ করব। আকাশ দৃঢ় কণ্ঠে বলল। ধীরে ধীরে মূর্তির দিকে এগোলো সে। মধুমিতা তাকে বাধা দেওয়ার চেষ্টা করল। তার হাত শক্তিশালী, যেন কোনো অমানবিক শক্তি তাকে চালিত করছে। মধুমিতা আকাশকে ছুঁড়ে ফেলার চেষ্টা করল। আকাশ দৃঢ়তার সঙ্গে নিজেকে ধরে রাখল। যখন আকাশ মূর্তিটি স্পর্শ করল, সে অনুভব করল এক অদ্ভুত ঝাঁকুনি, যেন মূর্তির মধ্যে থাকা শক্তি তাকে আক্রমণ করছে। তার হাত মুহূর্তে অসাড় হয়ে গেল। মূর্তিটি ভাঙার চেষ্টা করলেও কিছুতেই সেটি ভাঙল না। আকাশ বুঝল যে লড়াইয়ে একা সফল হওয়া অসম্ভব। সে মধুমিতার বাবা মা এবং আরও দুই ঘনিষ্ঠ বন্ধু নীল এবং সুমনের সাহায্য নিল। পরের রাত সবাই মিলে সিদ্ধান্ত নিল কোনোভাবে অজান্তে ওই মূর্তিটি নিয়ে গঙ্গার দিকে রওনা দিতে হবে। এ কাজ তো সহজ হবে না, কারণ মধুমিতা তো পুরোপুরি মূর্তির রক্ষী হয়ে উঠেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ এবং তার বন্ধুরা ফ্ল্যাটে ঢুকল। মধুমিতা তখন ঘুমিয়ে। মূর্তিটির দিকে তাকিয়ে আকাশের মনে হলো এ তো সচেতন। তারা মূর্তিটি তুলে নেওয়ার চেষ্টা করলো। জেগে উঠল মধুমিতা। কোথাও নিয়ে যেতে পারবি না তোরা এই মূর্তি, চিৎকার করে উঠল সে। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মধুমিতা তাদের থামানোর জন্য যা পারল করল। সুমন আর নীল কোনো রকমে তাকে ধরে রইল। আকাশ আর মধুমিতার মা মূর্তিটি নিয়ে দ্রুত ফ্ল্যাটের বাইরে বেরিয়ে গেল। তীব্র উত্তেজনা। রাতের গঙ্গার পার। আকাশ আর তার বন্ধুরা মূর্তিটি নিয়ে পৌঁছলো, কিন্তু ঠিক সেই সময় এসে পৌঁছে গেল মধুমিতা। তার মুখে এক অমানবিক রাগ। তোরা আমার বিরুদ্ধে যাচ্ছিস, কেউ বাঁচবে না, মধুমিতা চিৎকার করে উঠল। আকাশ দেরি করল না, গঙ্গার জলে মূর্তি ডুবিয়ে দিল। শান্তি নাকি নতুন বিপদ? মূর্তি ডুবতেই আকাশ অনুভব করল সব ভারী ভাব কেটে গেছে। মধুমিতা হঠাৎ মাটিতে পড়ে গেল। সবাই ভাবল মধুমিতা মুক্তি পেয়েছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে গঙ্গার ঢেউয়ে ভেসে এলো এক অদ্ভুত কণ্ঠস্বর। আমি গেলাম না, আবার ফিরে আসব। রাত গভীর, গঙ্গার ঢেউয়ে অদ্ভুত প্রতিধ্বনি।
আকাশের দেহে রক্ত জমাট বাঁধার মতো ঠান্ডা অনুভূতি। চোখের সামনে গঙ্গার অতল গহ্বরে ডুবতে থাকা মূর্তির আভা এক অশুভ প্রতিজ্ঞার মতন আলোকিত হয়ে উঠছে। চারপাশে অন্ধকার, সেই অন্ধকারে ভেসে উঠল সেই নারী কণ্ঠ, কঠিন অথচ গভীর, যেন যুগের পর যুগ ধরে জমে থাকা ক্ষোভ আর অভিমানের প্রতিধ্বনি। মুহূর্তটি যেন চিরকাল স্থির হয়ে থাকলো। আকাশ অনুভব করলো তার চারপাশে দাঁড়িয়ে থাকা বন্ধুরা সকলের মুখে আতঙ্ক। নীল, সুমন, মধুমিতার বাবা মা সকলের চোখে ভয়, হতাশা। সবচেয়ে বেশি কাতর মধুমিতা। মূর্তির গঙ্গা বিসর্জনের সঙ্গে সঙ্গে সে নিস্তেজ হয়েছে। তার চোখের সেই আগুন লালচে দৃষ্টি মিলিয়ে গেছে। সে যেন নিজের মধ্যে ফিরেছে, তবে ক্লান্ত, ভীত। আমি আমি কি করেছিলাম? মধুমিতা ভাঙা গলায় ফিসফিস করে বলল। আকাশ মধুমিতার কাছে গিয়ে তাকে শক্ত করে ধরল, বলল, সব ঠিক হয়ে যাবে, তুই এখন মুক্ত রে, আমরা তোকে কখনো ছেড়ে যাব না। মূর্তি বিসর্জনের পর বেশ কিছুদিন কেটে গেল। মধুমিতাকে তার বাড়ি নিয়ে যাওয়া হলো। ডাক্তারের পরামর্শ নেওয়া হলো। মধুমিতা জানতো তার ভেতরে যা ঘটেছে তা কোনো চিকিৎসা বিজ্ঞানের ব্যাপার নয়। প্রতিদিনের ঘুমে মধুমিতা স্বপ্ন দেখে, রক্তাক্ত যুদ্ধক্ষেত্র, রানীর মুখ, তীক্ষ্ণ দৃষ্টির অভিশাপ। তবে এখন আর সেই স্বপ্ন তাকে গ্রাস করতে পারে না। আকাশ আর তার বন্ধুরা নিশ্চিত ছিল অভিশাপের প্রভাব শেষ হয়ে গেছে, কিন্তু আকাশের মনে অদ্ভুত এক অশান্তি রয়ে গিয়েছিল। কি এমন ছিল সেই মূর্তির মধ্যে? কেন এমন শক্তি বহন করছিল? এক রাতে এই কথাটাই বলল সে তার বন্ধু নীলকে। নীল বলল, কিছু কিছু প্রশ্নের উত্তর হয়তো কখনো জানা যায় না রে। কিন্তু আকাশের মন মানতে চাইছিল না। সে স্থির করল এই রহস্যের আরও গভীরে প্রবেশ করবে সে। আরেকটি রাতে আকাশ নিজের ঘরে বসে সেই রাতের প্রতিধ্বনি নিয়ে চিন্তামগ্ন। গঙ্গার ঢেউয়ে ভেসে আসা সেই কণ্ঠস্বর এখনও তার কানে বাজছে। ঠিক তখনই তার জানলার বাইরে বাতাসে এক অদ্ভুত শীতল স্রোত বইতে শুরু করল। জানলার বাইরে সে তাকিয়ে দেখল চাঁদের আলোয় গঙ্গার দিকের মেঘ যেন কালো হয়ে আসছে। দূরের নদীর দিকে তাকিয়ে তার মনে হলো কোনো এক অদৃশ্য শক্তি যেন তাকে ডাকছে। হঠাৎ করেই তার ঘরের ল্যাম্প ঝিকমিক করে উঠল। বইয়ের পাতা উল্টে যাওয়ার মতন অদ্ভুত এক শব্দ হলো। সেই মুহূর্তে আকাশ বুঝতে পারল বিষয়টি এখানে শেষ হয়নি। পরের দিন সকালবেলা গঙ্গার কাছাকাছি এক গ্রাম থেকে এলো এক অদ্ভুত খবর। একজন মাঝি, যিনি প্রতিদিন ভোরে মাছ ধরতে যান, তিনি নদীতে এক মূর্তি খুঁজে পেয়েছেন। সেই মূর্তি রানী রাজকেশরীর মূর্তি। মাঝি সেই মূর্তিকে বাড়ি নিয়ে গিয়েছিলেন, কারণ তিনি প্রথমে ভেবেছিলেন এটি একটি মূল্যবান জিনিস। কিন্তু তার পরের দিন থেকেই তার বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। তার বাচ্চারা রাতে কান্নাকাটি করে, স্ত্রী অসুস্থ হয়ে পড়ে। মাঝি নিজে এক রাতে দেখেন মূর্তি নড়ছে। আকাশ এই খবর পেয়ে দ্রুত পৌঁছয় সেখানে। মাঝির বাড়িতে পৌঁছে মূর্তিটিকে দেখে সে। এটা ঠিক সেই মূর্তি যা তারা বিসর্জন দিয়েছিল। মূর্তির চোখের দৃষ্টি আগের মতোই শক্তিশালী এবং জীবন্ত। আমি আবার ফিরে এসেছি, কেউ আমাকে আটকাতে পারবে না। সেই নারী কণ্ঠ যেন আবার আকাশের মনে প্রতিধ্বনি তুলল। আকাশ বুঝতে পারল মূর্তিকে ধ্বংস করা বা বিসর্জন দেওয়া কোনো সমাধান নয়। এটি একটি চক্রের মতো যা বারবার ফিরে আসবে। তবে সে আরও একটি বিষয় বুঝতে পারল, এই অভিশাপকে চিরতরে শেষ করতে হলে রাজকেশরীর আত্মাকে শান্তি দিতে হবে। আকাশ স্থানীয় একজন বৃদ্ধ সাধুর কাছে গিয়ে পরামর্শ চাইল। সাধু তাকে বললেন, রানীর অভিশাপ কেবল তার অন্যায় মৃত্যুর কারণে। তার আত্মা তার সম্মান পুনরুদ্ধার করতে চায়।
তাকে মুক্তি দিতে হলে গঙ্গার পবিত্র স্রোতে নয়, তার নিজের রাজ্যের মাটিতে সসম্মানে সমাধি দিতে হবে। আকাশ, তার বন্ধুরা এবং গ্রামবাসীরা মূর্তিটা নিয়ে রওনা দিল প্রাচীন রাজ্যের দিকে, যেখানে রানী রাজকেশরীর দুর্গের ধ্বংসাবশেষ আজও পড়ে আছে। এক অন্ধকার রাতে তারা ওই মূর্তিটিকে রানীর প্রাচীন মন্দিরে সসম্মানে রেখে আসলো। আকাশ অনুভব করে বাতাস যেন হালকা হয়ে গেছে। মূর্তির দৃষ্টি থেকে সেই অশুভ ভারিতা যেন মুছে গেছে। সেই রাতের পর থেকে আর কখনো ওই মূর্তির দেখা মেলেনি। কিন্তু সত্যি কি অভিশাপ শেষ হয়েছে, নাকি অতীতের কোনো অপরাধের ছায়া ভবিষ্যতে আবার ফিরে আসবে? আকাশ জানতো এই প্রশ্নের উত্তর জানা যাবে না, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত শান্তি নেমে এসেছে। এখন সে জানে মধুমিতা নিরাপদ। হয়তোবা রানী রাজকেশরীর আত্মাও শেষ, অথবা আর এক শুরু।